লেখিকা মাধবী ভট্টাচার্যের দহন। ছাদ থেকে চারপাশটা দেখতে কি সুন্দর লাগে। প্রতিদিন যে রাস্তা ধরে হেঁটে যায় সেটাই কেমন অন্যরকম লাগে চোখে। পরিষ্কার ঝকঝকে কালো ফিতের মতো বিছিয়ে থাকা পথ, ওই যে ছাতিমের তলা দিয়ে সবুজ ঘাসের মাঠ পেরিয়ে চলে গেছে কত দূর। এই পথেই তো সারা সপ্তাহ হেঁটে গিয়ে রিক্সা ধরে স্কুলে যায় মধুরা। কই তখন তো পথটা এত সুন্দর লাগে না। তখন সুন্দরের চেয়ে পিচ নুড়ি উঠে গিয়ে পথের গায়ে গজানো গর্ত আর দুধারের নোংরাই চোখে পড়ে বেশি। তবে কি সব কিছুই দূর থেকেই শুধু সুন্দর? কাছে গেলেই প্রকট হয়ে ওঠে ভেতরের কলুষ। এই যে এতদিন ধরে এত ভালোবাসছে আনন্দকে, এত ভালো এত সুন্দর লাগছে ওকে, কাছে গেলেই কি মিলিয়ে যাবে সব সুন্দর? ধরা পড়ে যাবে আনন্দর ভেতরের সব অসুন্দর? শিউরে ওঠে মধুরা। না না, তা কেন হবে? সবার ভেতরেই কি আর কলুষ লুকিয়ে থাকে? একটু আগেই দুপুরের খাওয়া সারা হয়েছে। সারা বাড়ি নিঝুম, শুধু রান্নাঘর থেকে হালকা শব্দ উঠে এসে জানান দিচ্ছে মা জেঠিমা এখনো রয়েছে ওখানে। হয়তো বেঁচে যাওয়া তরকারিগুলো ছোট বাটিতে ঢেলে নিয়ে তুলে রাখছে ফ্রিজে। তারপর এঁটো বাসনগুলো তুলে নিয়ে ডাই করে রাখছে সিঙ্কে। জল ছেড়ে দিয়ে ভিজিয়ে নিচ্ছে বাসনগুলো, নইলে এঁটোগুলো শক্ত হয়ে যাবে। শোভামাসি পরিষ্কার করে ধুয়ে রাখতে পারবে না। সব কাজ সেরে দুজনে দুটো পান মুখে পুরে নিজের নিজের ঘরে গড়াতে যাবে মা আর জেঠিমা। 4:30 বাজতে না বাজতেই তো শুরু হয়ে যাবে বিকেলের চায়ের তারা। সারা সপ্তাহ এই বাড়িতে এক রুটিন, ছুটির দিনে আরেক রুটিন। দিনের পর দিন এভাবেই চলবে সব কিছু, শুধু মধুরাই থাকবে না আর এখানে। ভাবতেই বুকের ভেতরটা হুহু করে ওঠে। আবার আনন্দকে সবসময় কাছে পাবে মনে হলেই একটা শিরশিরে ভালো লাগা বুকের ভেতরে। কোন অনুভূতিটা বেশি তীব্র, ছেড়ে চলে যাওয়ার কষ্টটা নাকি আনন্দকে কাছে পাওয়ার ভালো লাগাটা? বুঝতে পারে না মধুরা। কলকাতার ছেলে আনন্দর সঙ্গে ভার্চুয়াল রিলেশনশিপে জড়িয়ে পড়েছিল শিলিগুড়ির মেয়ে মধুরা। তারপর দেখা হলো, ভালো লাগা বেড়ে গেল আরও। কলকাতায় মামাবাড়িতে গেলেই আনন্দর সাথে দেখা হতো মধুরার। 2-1বার শিলিগুড়িতে এসেছে আনন্দ। দীর্ঘ 3 বছরেও মনের আবেগে ভাটা পড়েনি একটুও, বরং জোয়ারের টানে দুজন দুজনের দিকে ভেসে গেছে প্রতিদিন। এক সময় দুজনেরই মনে হলো এবারে এক হয়ে যেতে আর বাধা নেই। 2 বাড়ি থেকেই আপত্তি ছিল না কোনো, থাকার কারণও ছিল না। কৃষ্ণচূড়ার ঝিরিঝিরি পাতাগুলো হাত বাড়িয়ে স্পর্শ করল মধুরা। আর কদিন পরেই ফুলে ফুলে লাল হয়ে উঠবে কৃষ্ণচূড়া। জানান দেবে বসন্ত এসে গেছে। নিচেরই ছাতিম তলা দিয়ে চলে যাওয়া পথ, এই ছাদ, এই রেলিং, পাশের ছাদের হাওয়ায় উড়ন্ত শুকোতে দেওয়া কাপড়, এই কৃষ্ণচূড়া, এই অলস দুপুর, সব কিছুর মায়া ছেড়ে দিয়ে চলে যেতে হবে মধুরাকে। আর দিন 7 পরেই সেখানে এক অন্য জীবন, এক নতুন জীবন শুরু হবে ওর। এখানকার স্কুলের চাকরিটা ছেড়ে দিতে হবে মধুরাকে। কলকাতায় এখন থেকেই অ্যাপ্লাই করে রেখেছে নানা স্কুলে। আশা আছে পেয়ে যাবে কোনো একটাতে। বিয়ের পর চাকরি করাতে কোনো আপত্তি নেই আনন্দর, ওর বাড়ির লোকেরও নেই। ঘুম ঘুম করছে কেমন। ছাদ থেকে নেমে এলো মধুরা। দোতলায় ঠাম্মার ঘরে উকি দিল একবার। ঠাম্মা ঘুমিয়ে পড়েছে। ঘর জুড়ে চন্দন আর ধূপের গন্ধ। সারাদিন প্রায় ঠাকুর ঘরে কাটায় বলে ঠাম্মির সারা শরীরে কাপড়ে সবসময় চন্দন আর ধূপের গন্ধ। ঠাম্মির ঘরের পাশ দিয়ে নিজের ঘরে গিয়ে ঢুকলো মধুরা। এই ছোট্ট ঘর কতদিনের সঙ্গী ওর। 2 জ্যাঠতুতো দাদাদের আলাদা ঘর হতে দেখে মধুরা আবদার জুড়েছিল ওরও আলাদা ঘর চাই। ওপর তলায় ঠাম্মির ঘরের পাশেই পূজার ঘর, তার পাশেই ছোট একটা ঘরে তখন মধুরার থাকার জন্য আলাদা ব্যবস্থা হলো। সেই থেকে মধুরার জীবনের কত হাসি আনন্দ, কত গোপন ব্যথা, গোপন কান্নার সাক্ষী এই ঘরের 4 দেওয়াল। দরজাটা ভেজিয়ে দিয়ে হলুদ লাল জয়পুরি প্রিন্টের চাদরে ঢাকা বিছানায় উপুড় হয়ে শুয়ে পড়ল মধুরা। 2 হাতে আঁকড়ে ধরল বালিশ। সেই পরিচিত গন্ধ ঝাপটা দিয়ে যাচ্ছে নাকে। না তাকিয়েও মধুরা জানে জানালার ঘিয়ে লাল ফ্লোরাল প্রিন্টের পর্দা উড়ছে তিরতির করে। পর্দার ফাঁক দিয়ে দেখা যাচ্ছে ঝাঁপিয়ে আসা কৃষ্ণচূড়ার সবুজ। পরন্ত বেলার রোদে কেমন একটা ঝিম ধরা গন্ধ।
আস্তে আস্তে ঘুমিয়ে পড়তে থাকে মধুরা। মনে বাজতে থাকে আর 7 দিন, আর 7 দিন, আর 7 দিন। ঘুম ভাঙতে পাশ ফিরে ঘড়ি দেখতে গিয়েই মধুরার মনে পড়ে গেল ও এখন অন্য একটা বাড়িতে শুয়ে আছে। গতকাল ফুলশয্যা গেল সবে, বাড়িটাতে এখনো অভ্যস্ত হতে পারিনি। বিয়ের আগে 2-1 বার এসেছে এই বাড়িতে, তাও কিছু সময়ের জন্যই। ভালো করে চেনা বা জানা হয়নি কাউকেই। ঘরটার চারদিকে একবার চোখ বোলালো মধুরা, মন কেমন করছিল ওর। নিজের ফেলে আসা ঘরটার গন্ধ এখনো নাকে লেগে আছে যেন। মায়া কি এমনই হয়? আনন্দ এখনো ঘুমোচ্ছে। ওর নিশ্চিন্ত ঘুমন্ত মুখটার দিকে তাকিয়ে মধুরার হঠাৎ করেই মনে হলো ছেলেদের কত সুবিধে। এভাবে সব কিছু ছেড়ে অন্য পরিবেশে গিয়ে মানিয়ে নেওয়ার ঝামেলা তো নেই ওদের। বাথরুম ঘুরে এসে আনন্দকে ডাকবে কি ডাকবে না ভাবতে ভাবতেই দরজায় টোকা পড়ল। প্রথমে মৃদু, তারপর অল্প জোরে। কে এলো রে? বাড়িতে এখন অনেক আত্মীয় স্বজন, সবাইকে আলাদা করে চিনতেও পারেনি ভালো করে। ঘুমন্ত আনন্দর দিকে এক পলক তাকিয়ে উঠে গিয়ে দরজা খুলে দিল মধুরা। সামনেই যে হাসি মুখে দাঁড়িয়ে আছে তাকে অবশ্য চেনে আগে থেকেই, মধুরার বড়জা সুনন্দা। কি গো, ঘুম হয়েছে ভালো? সুনন্দার চোখে কৌতুক। হ্যাঁ দিদি, হেসে ঘাড় হেলালো মধুরা। যাও যাও, জলদি স্নান সেরে নিচে এসো, সবাই অপেক্ষা করছে নতুন বউয়ের। আসছি। সুনন্দা তরতর করে নিচে নেমে গেল আবার। দরজাটা বন্ধ করে দিয়ে বাথরুমে ঢুকলো মধুরা। স্নান সেরে বেরিয়ে দেখলো আনন্দ ঘুমোচ্ছে এখনো। রাগ হচ্ছিল মধুরার। ছেলেটা কি জানে না মধুরা এই পরিবেশে নতুন? আনন্দকে ছাড়া কেমন অসহায় লাগছে ওর। একবার অসহায় চোখে আনন্দর দিকে তাকিয়ে সিঁড়ি ধরে নেমে গেল মধুরা। নামতে নামতে চোখে পড়ল নিচে হল ঘরে অনেকেই বসে আছেন ছড়িয়ে ছিটিয়ে। দিনের প্রথম চাই চুমুক দিচ্ছেন আয়েশি ভঙ্গিতে। মধুরা নিচে গিয়ে দাঁড়াতেই উঠে এলেন শাশুড়ি। মধুরার গায়ে হাত রেখে সস্নেহে বললেন, বড়দের আগে প্রণাম করো মা। প্রণাম সারা হতে শাশুড়ি ওকে নিয়ে রান্নাঘরের দিকে চললেন। চাপা গলায় বললেন, কাল পরশুর মধ্যে সবাই চলে যাবে যার যার জায়গায়, আর কবে কখন আসবে তার নিশ্চয়তা নেই। আমি চাইছি আজই কিছু রান্না করে ওদের খাইয়ে দাও, ফিরে গিয়ে যেন বলতে না পারে আনন্দর বউ ভালো হয়নি। মোলায়েম হাসলেন শাশুড়ি। মধুরা তখনও তাকিয়ে আছে দেখে ওর পিঠে হাত রেখে সান্ত্বনা দেওয়ার ভঙ্গিতে বললেন, বুঝতেই তো পারছো পুরনো দিনের মানুষ সব, আমি আছি তো, চিন্তা করো না। রান্নাঘরে 2 জন মানুষ সকালের জলখাবার তৈরিতে ব্যস্ত। মধুরাকে দেখে একজন এগিয়ে এসে 1 কাপ চা ধরিয়ে দিল হাতে, তারপর হাসলো মুখের দিকে তাকিয়ে। ভোরের আলোর মতো সেই হাসিতে মন ভালো হয়ে গেল মধুরার। টানা টানা চোখের শ্যামলা মিষ্টি মেয়েটিকে ছবিতে দেখে প্রেমে পড়ে গেছিল আনন্দ। দেখা হলো যখন, সেই প্রেম বেড়ে গেল দ্বিগুণ। স্বল্পভাষী মধুরার চোখ দুটো চুম্বকের মতো টেনেছিল আনন্দকে। কত কথা, কত রহস্য লুকিয়ে রেখেছে মেয়েটা এই দুটো চোখের আড়ালে। রহস্য উদ্ধার করার নেশা পেয়ে বসেছিল তাকে। যদিও এই 3 বছরে শিকি ভাগও রহস্য উদ্ধার হয়েছে কিনা জানে না। মেয়েটা বড্ড কম কথা বলে। আনন্দ নাগারে কথা বলে যায় ফোনে, শুনে যায় নীরবে। ওর গভীর শ্বাস প্রশ্বাসের আওয়াজ ভেসে আসে শুধু। কেন বলতে চায়, আমি আছি, তোমার পাশেই আছি, তুমি বলো, শুনছি। কখনো কখনো আনন্দ থেমে যায় ও পক্ষ শুনছে কিনা বোঝার জন্য। সঙ্গে সঙ্গে ভেসে আসে মিষ্টি নরম একটা গলা। কি হলো, থামলে কেন? দেখছিলাম তুমি ঘুমিয়ে পড়েছো কিনা, হেসে বলে আনন্দ। কখনো বা বলে, তোমার কি কোনো কথা নেই মধুরা? উত্তর আসে, আছে তো, সব বলবো তোমাকে। গলার গভীর ভরসা, বিশ্বাস আর সমর্পণ ছুঁয়ে যায় আনন্দকে। হাত বাড়িয়ে মেয়েটার কাছে টেনে নিতে আকুল হয়ে ওঠে মন। ঘুম ভাঙতেই পাশে চোখ পড়ল, মধুরা নেই, কখন উঠে চলে গেছে। কাল অনেক রাত পর্যন্ত গল্প করেছে দুজনে। অবশ্য আনন্দ একাই কথা বলেছে বেশি। মধুরা কাজ ঘেঁষে বসে আলতো করে আনন্দর হাতটা ধরে রেখেছে নিজের হাতে। সেই কবে থেকে ফুলশয্যায় রাত নিয়ে কত কিছু ভেবে রেখেছিল আনন্দ। এতদিন বাদে মধুরাকে সম্পূর্ণ নিজের করে পাবে, এই ভাবনাতেই আচ্ছন্ন ছিল মস্তিষ্কের স্নায়ু কোষ। কাছে বসে বুকের ভেতরে জড়িয়ে ধরেছিল নরম শরীরটা। মধুরার বুকের ধুকপুক অনুভব করছিল নিজের বুকে। চুপ করে চোখ বন্ধ করে বসেছিল মধুরা। ওর খোপায় তখনও বেলফুলের মালা জড়ানো। কাজল টানা বন্ধ চোখের পাতার নিচে টলটল করছে 2 ফোঁটা মুক্ত।
মহাবিষ্টের মতো মুখটা অল্প নামিয়ে ঠোঁট দিয়ে মধুরার কপাল স্পর্শ করেছিল আনন্দ। হৃৎপিণ্ড তখন ছুটছে তেজি ঘোড়ার মতো। অল্প কেঁপে উঠেছিল মধুরা। তারপর আনন্দর বাহুপাশ থেকে নিজেকে মুক্ত করে সরে বসেছিল একটু। আজ থাক না আনন্দ। কেন? এমনি ভালো লাগছে না, চলো গল্প করি দুজনে। অবাক হলেও মধুরার অসম্মতিকে সম্মান করেছে আনন্দ। সরে বসেছে অল্প, তারপর একটু হেসে বলেছে, প্রতিদিনই তো গল্প করি কত, আজও গল্প করবে? হ্যাঁ। আনন্দর কাঁধে মাথা হেলিয়ে দিয়ে বলেছে মধুরা। কথা বলতে বলতে কখন যে ঘুমিয়ে পড়েছে বলতেই পারে না। মধুরাও কখন ঘুমোলো, কখন উঠে গেল, কিচ্ছু খেয়াল নেই। ফ্রেশ হয়ে নিচে নামলো আনন্দ। ডাইনিং টেবিলে চারপাশে বড় মামা, পিসিমণি, জেম্মা আর বাবা বসে বসে গল্প করছে নিজেদের মধ্যে। আর কেউ নেই এখানে। এদিক ওদিক তাকিয়েও মধুরাকে দেখতে পেল না আনন্দ। জেম্মা কিছু আজ করে থাকবেন, অল্প হেসে বললেন, মধুরা রান্নাঘরে আছে, সুস্মি কি যেন করাচ্ছে নতুন বউকে দিয়ে। আনন্দ অবাক চোখে তাকাচ্ছে দেখে বললেন, তোর মায়ের যত বাড়াবাড়ি, এক্ষুনি নতুন বউ রান্না করে না খাওয়ালে যেন হচ্ছিল না। আমরা কি বউয়ের নিন্দে গাইতে বসবো নাকি? আনন্দ গিয়ে রান্নাঘরে উকি দিল। মধুরা কি একটা রান্না করছে, সুস্মিতা পাশেই দাঁড়িয়ে তদারকি করছেন। আনন্দকে দেখিয়ে বললেন, উঠে পড়েছিস, যা বস গিয়ে, তোর খাবার দিচ্ছি। মধুরার দিকে এক পলক তাকালো আনন্দ। যা মেয়ে, মুখ ফুটে একটা কথাও বলবে কিনা সন্দেহ। সলজ্জ ভঙ্গিতে মায়ের দিকে তাকিয়ে বলল, মধুরা খেয়েছ তো মা? সুনন্দা কাছেই ছিল, হেসে ফেলে বলল, হ্যাঁ গো দেবরজি, তোমার বউকে খাওয়ানো হয়েছে। সুস্মিতা ঠোঁটের কোণে অল্প হেসে ছেলেকে বললেন, বেলা 11টায় ঘুম থেকে উঠে বউয়ের খবর নিচ্ছে, তোর বউ এখন ধোকার ডালনা বানাচ্ছে, তুই জলখাবারটা খেয়ে উদ্ধার কর। মধুরা লজ্জায় আড়ষ্ট হয়েছিল। একটা অদ্ভুত ভালো লাগাতে ভেসে যাচ্ছিল মনে মনে। আর চোখে আনন্দর দিকে তাকালো একবার। আনন্দ তাকিয়ে আছে, মধুরা চোখ সরাতে পারছিল না। বাড়িতে মাঝে মাঝে এই শখে রান্না করত মধুরা। ধোকা ডালনাটা করেছে বেশ কয়েকবার। ঠাম্মির পছন্দের পদ। ওই রান্নাটা মধুরার হাতে বেশ খোলে। বহুবার প্রশংসা পেয়েছে সবার, তাই আজও এই রান্নাটাই করছে। এমনিতেই পিসিমণি আর জেম্মা বিধবা মানুষ, আমিষ ছোন না। শাশুড়ি বলেছেন, তাদের জন্যই তো রান্না। নতুন বউয়ের হাতে রান্না খেয়ে তারিফ করবেন তারা, খুশি হবেন শাশুড়ি। পিসিমণি আর জেম্মা বয়োজ্যেষ্ঠ, আচার বিচার মানেন। বাড়ির বউরা রান্না করে খাওয়াবে এই ধারণা লালন করেন মনে। দুজনেই চলে যাবেন আগামীকাল, সেই কারণেই একটা পদ মধুরাকে দিয়ে রান্না করিয়েছেন শাশুড়িমা। নইলে রান্নার লোকই তো রয়েছে। সবাই প্রশংসা করছে মধুরার রান্নার। সলজ্জ হাসিতে শুনছিল মধুরা, যদিও জানে ওকে খুশি করতেই সকলের বাড়াবাড়ি প্রশংসা। আনন্দের ঠোঁটে গর্বের হাসি। শাশুড়িমা খুশি খুশি চোখে তাকাচ্ছেন মধুরার দিকে। নিজের 10 মাসের ছেলেকে কোলে বসিয়ে ঘুরে ঘুরে খাওয়াচ্ছিল সুনন্দা। একরত্তি ছেলে কি দুষ্টু, এক জায়গায় বসে খাবেই না, সারা বাড়ি ঘুরে ঘুরে ওকে খাওয়াতে হবে। ছেলে কোলে মধুরার পাশে এসে কানে কানে বলল, পরীক্ষায় ফার্স্ট ক্লাস ফার্স্ট। দুপুরের খাওয়া শেষ হতে হতে প্রায় 3:30। এরপর সবাই মিলে হৈ হৈ করে মুভি দেখতে বসা হলো। আনন্দর ইচ্ছে হলো এই সময় মধুরাকে একটু একান্ত করে পাবার, কিন্তু হতছাড়াগুলো হতে দিল কই। বৌমণি বৌমণি করে এমন বাড়ি মাথায় করলো, মধুরাকে বসতেই হলো ওদের সাথে। যদিও মধুরা কথা বলছে খুব কম, স্মিত হাসিতে ওদের পাশে বসে দেখছে মুভি। বিছানায় শুয়ে অপেক্ষা করছিল আনন্দ। মধুরা বেরিয়ে এলো বাথরুম থেকে। শাড়ি ছেড়ে নাইট ড্রেস পরেছে একটা, চোখে মুখে জল দিয়েছে। একটা ভিজে সতেজ ভাব লেগে আছে চেহারায়। চুলগুলো খুলে দিয়ে আয়নার সামনে বসলো মধুরা। চুল আঁচড়াচ্ছে আলতো হাতে। তর সইছিল না আনন্দর। বিছানা থেকে নেমে ধীরে ধীরে এগিয়ে গেল সে। মধুরাকে দেখা যাচ্ছে আয়নায়। ও যেন আড়ষ্ট হয়ে উঠল। মনের ভুল, তাই হবে। এগিয়ে গিয়ে মধুরাকে পেছন থেকে জড়িয়ে ধরেছে আনন্দ। ওর ঘাড়ে মুখ ঘষছে আলতো করে। ঘুরে বসেছে মধুরা। আনন্দকে হাত দিয়ে অল্প সরিয়ে দিয়ে বলেছে, দাঁড়াও, আসছি। আনন্দ আহত হলেও সামলে নিল নিজেকে। সরে গিয়ে বসলো বিছানায়। একটু পরে মধুরা এসে বসতে জিজ্ঞেস করলো, আমার বাড়ির লোকেদের কেমন লাগলো? ভালো। শুধু ভালো না, খুব ভালো। এতক্ষণে হাসি ফুটেছে মধুরার ঠোঁটে। জেম্মাকে দেখলে কত সুন্দরী এখনো, তাই না? হ্যাঁ। কত বয়সে জানো? 65 প্রায়। কত অল্প বয়সে বিধবা হয়েছিলেন, সেই থেকে কড়া নিয়ম কানুনের মধ্যে জীবন কাটিয়েছেন। সাদা শাড়ি পরেছেন, আমিষ ছুঁয়েও দেখেননি। একা একা বড় করেছেন একমাত্র ছেলেকে। সুদীপদাকে দেখলে তো, ইনি জেম্মার ছেলে। মধুরা চুপ করে শুনছে। ওকে সহজ করতে আবল তাবল বকে যাচ্ছে আনন্দ। জানে না কাজ হচ্ছে কিনা। ওকে এক হাতে জড়িয়ে ধরল।
তোমার জেঠুও তো নেই, তাই না? শুনলাম অল্প বয়সী চলে গেছিলেন। খুব ঘুম পাচ্ছে, আমি ঘুমোই। আনন্দর হাত সরিয়ে দিয়ে বলেছে মধুরা। আনন্দ হতবাক হয়ে বসে রইল। মধুরা শুয়ে পড়েছে উল্টো দিকে মুখ করে। আনন্দ দেখতে পাচ্ছে না নিঃশব্দেও চোখের জলে ভিজে যাচ্ছে মধুরার গাল, মাথার বালিশ। 3 বছর ধরে মধুরাকে চেনে। ওর সঙ্গে সামনাসামনি দেখা খুব কমই হয়েছে, ফোনেই কথা হতো বেশি। কয়েকবার দেখা হয়েছে, কথা হয়েছে সামনাসামনি। তখনও খুব ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করতো না আনন্দ। মধুরা একা দেখা করতে আসতো না, সঙ্গে মামাতো বোন তুলিকে নিয়ে আসতো। আনন্দ নিজে 2-3 বার শিলিগুড়ি গেছে, তখন বাইরে কোথাও দেখা করলেও কখনো বাড়াবাড়ি করেনি, তাই বুঝতে পারেনি কিছু। এখন মনে হচ্ছে বড় রকমের কোনো গোলমাল হয়ে গেছে। মধুরা নিঃসারে পড়ে আছে একপাশে, ঘুমোচ্ছে কিনা কে জানে। আনন্দের ঘুম আসছে না কিছুতেই। নিস্পৃহ দুটো চোখ আর ঠেলে সরিয়ে দেওয়া দুটো হাত কাটা হয়ে বিচ্ছে বুকের ভেতরে। প্রচণ্ড অভিমানে তোলপাড় হচ্ছে মন। কেন মধুরা অমন করছে? আদর করতে গেলে কেমন আড়ষ্ট হয়ে যাচ্ছে। সাড়া দিতে চাইছে না কিছুতেই। আনন্দর ছোঁয়া পছন্দ করছে না, কিন্তু কেন? ছটফট করে আনন্দ, এপাশ ওপাশ করে। উঠে বসে জল খায় একবার, তারপর শুয়ে পড়ে আবার। এত কাছেই মধুরা, তবুও ছুতে পারছে না ওকে। মাঝখানে যেন অভিমানের অদৃশ্য এক দেওয়াল খাড়া হয়ে গেছে, চাইলেও যেটা টপকে ফেলতে পারবে না কিছুতেই। ফুলশয্যার পর 2 দিন কেটে গেল। আগামীকাল দিরাগমনে যাবে, সেরকমই ঠিক হয়ে আছে। বাড়ি এখন খালি, সবাই ফিরে গেছেন যার যার জায়গায়। সকালের খাওয়া হয়ে যেতে গিফটগুলো নিয়ে বসেছে সবাই। সবাই বলতে মধুরা নিজে, সুস্মিতার সুনন্দা। শ্বশুরমশাই টিভি খুলে বসেছেন বসার ঘরে। আনন্দ আর আদিত্যদা বেরিয়ে গেছে নিজের নিজের কাজে। রংচঙে মোড়কগুলো একটা একটা করে খোলা হচ্ছে। ভেতর থেকে বেরিয়ে পড়ছে বাহারি রকমারি জিনিস। অসম্ভব সুন্দর একটা বুদ্ধমূর্তি নিয়ে আপাতত উচ্ছ্বসিত শাশুড়িমা। তার উচ্ছ্বাস দেখে হাসল মধুরা। এটা তুমি রেখে দাও মা, তোমাদের ঘরে ভালো লাগবে। একটা প্যাকেট থেকে বেরিয়েছে জেলজেলে কাপড়ের বিছানার চাদর। হাসছিল সুনন্দা। এটা আবার কে দিল? থাক, মনির মাকে দিয়ে দেব, খুশি হবে, সুস্মিতা বললেন। আর একটা প্যাকেট তুলে নিলেন হাতে। এখনো অজস্র পড়ে রয়েছে। খুলে দেখতে দেখতে দুপুর হয়ে যাবে। একটা প্যাকেট খুলতে খুলতে হঠাৎ মধুরার মনে হলো সবগুলো প্যাকেটই একই রকম দেখতে, বাহারি রঙিন কাগজে মোড়া। মোড়ক খুলতে বেরিয়ে পড়ছে ভেতরের জিনিসটা। কোনোটা অসাধারণ, কোনোটা অতি সাধারণ, ম্যাড়মেড়ে। এমন মোড়ক খুলে খুলে মানুষের ভেতরটাও যদি দেখে নেওয়া যেত, তাহলে হয়তো কেউই ঠকতো না এই দুনিয়ায়। অর্ধেক গিফট খোলা সম্ভব হয়েছে। বাকিগুলো গুছিয়ে দিয়ে স্নানে গেছে মধুরা। শাশুড়ি তাড়া দিচ্ছিলেন। দিদিভাই গেছে নিজের ছেলেকে সামলাতে। নিজের ঘরের অ্যাটাচড বাথরুমে ঢুকে বেসিনের ওপরের আয়নায় নিজেকে একবার দেখল মধুরা। চোখের কোলে বিষাদ বিছিয়ে রয়েছে এখনো। ভাগ্যিস কেউ খেয়াল করেনি। আনন্দ আজকাল কথা খুবই কম বলছে, তাও মধুরা কিছু বললে প্রত্যুত্তরে কিছু বলছে শুধু। নিজে থেকে কিছুই বলছে না প্রায়, এড়িয়ে চলছে মধুরাকে। রাগ হয়েছে নাকি অভিমান? আনন্দকে তো দোষ দেওয়া যায় না। চোখ বন্ধ করলেই ওর আহত চোখ দুটো মনে পড়ে যায় কেবল। কান্না পায় মধুরার। শাওয়ার ছেড়ে দিয়ে চোখ বন্ধ করল। অবিরাম জলের ধারায় ধুয়ে যাচ্ছে চোখের জল। মনের সমস্ত ক্লেদ, সমস্ত গ্লানি যদি এভাবেই ধুয়ে নেওয়া যেত। থেকে থেকে অন্যমনস্ক হয়ে পড়ছে আনন্দ। দুটো চোখের নিষ্পৃহ দৃষ্টি তাড়া করছে ওকে। সোম বুধ শুক্র করেই চেম্বারে বসে। বিকেল 5টা থেকে 7টা। হসপিটালের কাজ সারতে সারতে কখনো কখনো দেরি হয়ে যায়। চেম্বারে আসতেও দেরি হয়। আজও দেরি হয়েছে। 2টো সার্জারি ছিল। এসেই দেখেছে বাইরে অপেক্ষমান রোগীর ভিড়। ক্লান্ত লাগছে খুব, কিন্তু পালিয়ে যাওয়ারও তো উপায় নেই। এক মহিলা ঢুকেছেন খুঁড়িয়ে খুঁড়িয়ে। দীর্ঘদিন ধরে হাঁটুর ব্যথায় কষ্ট পাচ্ছেন ইনি। কিছু টেস্ট করতে দিয়েছিল তাকে। রিপোর্টগুলো বাড়িয়ে ধরেছেন মহিলা। এক্সরে রিপোর্টটা দেখতে দেখতে আচমকা আনন্দর মনে হলো, মধুরার মনের ভেতরটাও যদি এমন এক্সরে করে দেখে নিতে পারত কি চলছে ওর মনের ভিতরে, সহজেই বুঝে নিতে পারত তখন। দীর্ঘশ্বাস গোপন করে রিপোর্টগুলো ফিরিয়ে দিল। আগামীকাল দিরাগমনের জন্য রওনা হবে। ফিরে এসে হানিমুনে গোয়া। 7 দিনের বিরতি কাজের থেকে। কিন্তু মন থেকে কোনো সাড়া পাচ্ছে না আনন্দ। মধুরাকে নিয়ে প্রথম বেড়াতে যাওয়ার যে উত্তেজনা, সেটা অনুভবই করতে পারছে না। বরং মনে হচ্ছে যাওয়াটা না হলেই ভালো।
রোগী দেখা শেষ। প্রভাসকে সবকিছু বুঝিয়ে দিয়ে বেরোতে বেরোতেই দরজার ওপরে লাগানো নেমপ্লেটের ওপরে নজর পড়েছে। জলজল করছে লেখাগুলো। আনন্দ মিত্র, MS, অর্থোপেডিক সার্জন, ফেলোশিপ ইন আর্থোপ্লাস্টি। নিঃশব্দে রাতের খাওয়া শেষ করে নিজের ঘরে চলে গেছে আনন্দ। তীক্ষ্ণ দৃষ্টিতে ছেলেকে লক্ষ্য করছিলেন সুস্মিতা। কিছুদিন থেকে গুম হয়ে আছে আনন্দ। কাজের জায়গায় কিছু প্রেশার নাকি অন্য কিছু? ভ্রু কুঁচকে আছে সুস্মিতার। ওর পছন্দের মেয়ের সাথে বিয়ে দিয়েছেন। ছেলের তো এখন খুশি থাকার কথা। কোথায় তাল কেটে যাচ্ছে বোঝা যাচ্ছে না। মধুরার দিকে তাকিয়ে দেখলেন সেও গম্ভীর মুখে রুটি ছিঁড়ছে। মেয়েটা এমনিতেই কম কথা বলে, সারাক্ষণ যেন নিজের ভাবনাতেই বুঁদ হয়ে থাকে। মধুরা, আনন্দর কি হয়েছে রে, জানিস কিছু? চমকে উঠেছে মধুরা। চোরা চোখে একবার শাশুড়ির দিকে তাকিয়ে মুখ নামিয়ে নিয়েছে। নিঃশব্দে মাথা নেড়েছে দুদিকে। মনে মনে রেগে উঠছিলেন সুস্মিতা। কেমন মেয়েও, কোনো কথা নেই, কোনো জিজ্ঞাসা নেই, দুদিকে মাথা নেড়ে দায় সারা। আনন্দর কি হয়েছে জানতে ইচ্ছে নেই ওর। প্রচণ্ড রাগ হলেও চুপ করে রইলেন। দুদিনের বিয়ে হওয়া নতুন বউকে রাগ করে কথা শোনানো যায় না। ছেলেকে ঘুম পাড়াতে পাড়াতে বরের দিকে আর চোখে তাকালো সুনন্দা। সে ল্যাপটপে মুভি দেখতে ব্যস্ত। কি এক অদ্ভুত হরর মুভি দেখার নেশা। টেনে টেনে সুনন্দাকেও দেখাতে চায়। এই শুনছো? দায় সারা ভাবে সারা দেয় আদিত্য। বন্ধ করো এটা, কথা বলবো আমি। রেগে গিয়ে উঠে বসেছে সুনন্দা। এখন নয়, মুভিটা শেষ হোক আর মিনিট 10। রাগ চেপে বসে রইল সুনন্দা। মুভিটা শেষ হতে ল্যাপটপ বন্ধ করে দিয়ে ঘুরে বসলো আদিত্য। কি ছাইপাশ দেখো প্রতিদিন, গুমগুমে গলায় বলল সুনন্দা। ছাইপাশ? মাদার, রীতিমতো একটা হরর ক্লাসিক। দেখতে বললাম, শুনলে না তো? আদিত্য উত্তেজিত। ওসব ভূত টুত ভালো লাগে না আমার। একটু পরে পরে শুধু জাম্প স্কেয়ার, ভয়ে বুক কেঁপে ওঠে। আরে মাদার, এমন নয়, অদ্ভুত সুন্দর একটা মেসেজ রয়েছে ছবিটাতে, না দেখলে বুঝবে না। দরকার নেই, ঠোঁট ওল্টালো সুনন্দা। তারপর চাপা গলায় বলল, মধুরাকে কেমন লাগছে তোমার? ঠিকই তো, হঠাৎ এই প্রশ্ন? আমার মনে হয় খুব দিমাগ, কথাই বলে না প্রায়। সুনন্দা ফিসফিস করল। দিমাগ কেন হতে যাবে, ধ্যাত। কোনো কোনো মানুষ এমনই কম কথা বলে, ওরা সবকিছু নিয়েই ভাবে অনেক গভীর ভাবে। এর মানে বলতে চাইছো গভীর জলের মাছ? কথাটা বলেই হেসে ফেলল সুনন্দা। ছোট ভাইয়ের বউকে নিয়ে এমন কথা ভালো লাগলো না আদিত্যর। সে থমথমে গলায় বলল, তুমি কি ভেবেছিলে সবাই তোমার মতো ফোয়ারা ছোটায় সুযোগ পেলেই? রেগে গিয়ে উল্টো দিকে ফিরে শুয়ে পড়ল সুনন্দা। না হয় একটু বেশি কথা বলে, তাই বলে আদিত্য এভাবে বলবে ফোয়ারা? দাঁড়াও, দেখাচ্ছি মজা। আদিত্য বুঝলো ডোজটা বেশি হয়ে গেছে। হেসে বউকে জড়িয়ে ধরতে গেল দুহাতে। এক ঝটকায় ওকে সরিয়ে দিল সুনন্দা। নিরুপায় মুখে শুয়ে পড়ল আদিত্য। কেন যে মরতে ভাইয়ের বউয়ের পক্ষে কথা বলতে গেছিল। মধুরা বাথরুম থেকে বেরিয়ে দেখল আনন্দ শুয়ে পড়েছে। দুহাত আড়াআড়ি ভাবে চোখের ওপর রাখা, এলোমেলো চুলগুলো, ছুঁয়ে আছে কপাল। একটা তোলপাড় করা ভালোবাসা উঠে আসছিল হৃদয়ে মথিত করে। তীব্র ইচ্ছে করছে হাত দিয়ে আনন্দর কপাল থেকে সরিয়ে দেয় চুল, তারপর ঠোঁট ছোঁয়ায় সেখানে, কিন্তু সাহস পায় না কিছুতেই। জানে আনন্দর মন কেন খারাপ, কিন্তু কিছুই বলার সাহস নেই মধুরার। আনন্দ টের পেল চুপচাপ আলো নিভিয়ে এসে শুয়ে পড়েছে মধুরা। শ্বাস প্রশ্বাসের আওয়াজ পাওয়া যাচ্ছে, মিষ্টি একটা গন্ধ ভেসে আসছে ওর শরীর থেকে। উথাল পাথাল ভালোবাসায় দুহাত বাড়িয়ে বুকে টেনে নিতে ইচ্ছে করে এই রহস্যময়ীকে, কিন্তু তীব্র অভিমানে নিজেকে সরিয়ে রাখে আনন্দ। এলে মধুরা নিজে থেকেই আসবে, আনন্দ আর কখনো হাত বাড়াবে না ওর দিকে। আনন্দ, হঠাৎ ক্ষীণ স্বরে ডেকে ওঠে মধুরা। আনন্দ এত চমকে উঠল যে হৃৎপিণ্ড লাফিয়ে গলায় উঠে এলো যেন। প্রাণপণে নিজেকে সামলে শান্ত গলায় বলল, কি হয়েছে বলো? তুমি আমার উপর রাগ করেছ? মধুরার গলা ভেজা ভেজা। না। কিছুক্ষণ চুপ করে রইল আনন্দ। তারপর সব দ্বিধা ঠেলে সরিয়ে স্পষ্ট গলায় বলল, আমাকে তোমার ভালো লাগে না মধুরা? মধুরাদের বাড়িতে এমনিতেই অনেক লোক, এর মধ্যে দিরাগমন উপলক্ষে বেশ কিছু আত্মীয় স্বজনের সমাগম হয়েছে, ফলে বাড়ি গমগম করছে। এই মুহূর্তে ভিড় হুলুস্থুল ভালো লাগছে না আনন্দর। একা থাকতে ইচ্ছে করছে, কিন্তু এখানে তো সেটা সম্ভব নয়। গতকাল রাতে এখানে এসে পৌঁছেছে, আজকের দিনটা থেকে কাল আবার রওনা হয়ে যাবে। আপাতত মধুরার সঙ্গে দিদি শাশুড়ির ঘরে ঢুকেছে তার সঙ্গে কথা বলতে।
মধুরার বাবা আর দুই জ্যাঠতুতো দাদাও রয়েছে সাথে। বিয়ের আগে এই বাড়িতে একবারই এসেছিল। ঠাম্মিকে খুব ভালো লেগেছিল তখনই। আনন্দ ঠাম্মা নেই, মারা গেছেন বছর 10 আগেই। ছোট্ট থেকে ঠাম্মার ন্যাওটা ছিল সে। ঠাম্মা চলে যাবার পর বুকের একটা অংশ খালি হয়ে গেছিল। মধুরা ঠাম্মিকে দেখে চলে যাওয়া ঠাম্মাকেই মনে পড়েছিল যেন। ছোট্টখাটো শুভ্র শরীরটা ঢাকা শুভ্র বসনে, কপালে ছোট্ট চন্দনের ফোঁটা, পাতলা হয়ে আসা সাদা চুলগুলো পরিপাটি করে আছড়ে, পেছনে একটা ছোট্ট খোপা। বার্ধক্যের দাপটে স্থিমিত হয়ে এসেছে, চোখের ঔজ্জ্বল্য, গভীর স্নেহ আর মমতা ভেসে রয়েছে সেখানে। মাথা নুয়ে তার পা স্পর্শ করল আনন্দ। প্রণাম করতেই স্নিগ্ধ স্নেহমাখা হাসিতে মাথায় হাত রাখলেন তিনি। কি আশীর্বাদ করি তোকে নাত জামাই। স্মিত হেসে চুপ করে রইল আনন্দ। বৃদ্ধা একটু হেসে বললেন, আমার দিদি ভাই যেন খুব খুব সুখে রাখে তোকে। কিরে, এই আশীর্বাদে চলবে তো? আনন্দ জবাব দিল না, আর চোখে মধুরার দিকে তাকিয়ে দেখল ওর মুখ কালো হয়ে গেছে। সেই রাতের কথা আবার মনে পড়ে গেল আনন্দর। বুকে ঝাঁপিয়ে পড়ে সে কি কান্না মধুরার। কিছুতেই ওকে চুপ করাতে পারে না। বিব্রত আনন্দ যত প্রশ্ন করে কাঁদছ কেন, সাড়া দেয় না কিছুতেই। শেষমেশ কোনো মতে ওকে চুপ করিয়ে শুয়ে দিয়েছিল বিছানায়। তারপর আর কথা হয়নি এ নিয়ে। জট ছাড়াবে বলে সেদিন কথাটা তুলেছিল, কিন্তু আরও বেশি করে জট লেগে গেছে যেন। মধুরার ব্যবহার আরও দুর্বোধ্য লেগেছে সেদিন। ঠাম্মির ঘর থেকে বেরোতেই নিচ থেকে খাবার ডাক পড়ল। মধুরার বড় জ্যাঠতুতো দাদা সৌম টেনে নিয়ে চলল আনন্দকে। ছোট সৌনকও রয়েছে সাথে। সৌম বয়সী আনন্দেরই মতো হবে। ওর জন্য নাকি মেয়ে দেখা চলছে, খুব শীঘ্রই বিয়ে হয়ে যাবে শুনেছিল মধুরার কাছে। খাবার জায়গায় গিয়ে আনন্দর চক্ষু স্থির। থরে থরে সাজানো খাবার, লুচি, ছোলার ডাল, 2-3 রকমের ভাজা, আলুর দম, পায়েস, হরেক রকমের মিষ্টি। এ হলো সকালের খাবার। এরপর দুপুরে যে কি হাল হবে ঈশ্বরই জানেন। আনন্দ আঁতকে উঠে বলল, সর্বনাশ, আমি এত খেতে পারবো না। খুব খেতে পারবে, বসো তো। সৌম টেনে বসিয়ে দিয়েছে আনন্দকে, নিজেও বসে পড়েছে। তারপর মধুরার মা আর বৌদি স্থানীয় কেউ পরিবেশন করছেন। জেঠিমা তদারকি করছেন সব কিছুর। শ্বশুর মশাইও আছেন সাথে। খেতে খেতে আনন্দ খেয়াল করল মধুরা নেই আশেপাশে। নিজের ছোট্ট ঘরটায় ঢুকে বিছানায় শুয়ে পড়েছে মধুরা। ঘরটা যেমন রেখে গেছিল তেমনই রয়ে গেছে। জানালার পর্দাটা শুধু পাল্টে দিয়েছে মা। আগেরটা ময়লা হয়েছিল। বিছানায় নতুন চাদর পাতা। মধুরার ইচ্ছে করছে রাতে এ ঘরেই ঘুমোয়, কিন্তু সেটা আর হবে কই। বরদা ভাইয়ের ঘরে তাদের শোবার ব্যবস্থা হয়েছে। একটা মন কেমন করা গন্ধ উঠে আসছে ঘর থেকে। বুকটা হুহু করছিল মধুরার। এই ঘরটা ওর ছিল, এখন আর নেই। কিছুদিন হয়তো মা সব কিছু একই রকম রেখে দেবে, কিন্তু কতদিন ঘরটা খালি পড়ে থাকবে। একদিন মধুরার সব জিনিস সরিয়ে দিয়ে অন্য কোনো কাজে ব্যবহার করা হবে এই ঘর। সব কিছু বদলে যাবে সেদিন। চেনা মানুষটাই বদলে গিয়ে হঠাৎ করে অচেনা হয়ে ওঠে। এ তো শুধু ঘর। দীর্ঘশ্বাস ফেলে পাশ ফিরে শুল মধুরা। তখনই দরজায় খুটখুট। দরজাটা ভেজিয়ে দিয়ে এসেছিল। গলা চড়িয়ে বলল, কে? আমি গো দিদি ভাই। ঠাম্মির গলা। এসো ঠাম্মি। উঠে বসেছে মধুরা। তুমি খেতে যাওনি দিদি ভাই? ঠাম্মি ঢুকেছে ঘরে। এই যাচ্ছি ঠাম্মি। মধুরা উঠে পড়তে যেতেই ঠাম্মি চেপে ধরেছে হাত। তুমি ভালো আছো তো দিদি ভাই? হ্যাঁ গো ঠাম্মি। হাসার চেষ্টা করলো মধুরা। তাহলে তোমাকে মন মরা দেখাচ্ছে কেন? নাচ জামাইকেও কেমন গম্ভীর দেখাচ্ছে। ঠাম্মি তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে। অস্বস্তি হচ্ছিল মধুরার। নিজেকে আড়াল করতে এগিয়ে গেল দরজার দিকে। সব ঠিক আছে গো ঠাম্মি, চিন্তা করো না। এখন যাই? দারুণ খিদে পেয়েছে। পালালো মধুরা ঠাম্মির চোখের সামনে থেকে। আর কিছুক্ষণ দাঁড়ালেই ধরা পড়ে যাবে, নয়তো কেঁদেই ফেলবে। সুনয়নী চিন্তাক্লিষ্ট চোখে তাকিয়েছিলেন পলায়নরত নাতনির দিকে। যে অভিশপ্ত দিনটাকে চেয়েও ভুলতে পারছেন না কিছুতেই, সেই দিনেরই ছায়া পড়ল কি নাতনির নতুন জীবনে। সকালের খাওয়া শেষ হতে সৌম আর সৌনক মিলে আনন্দকে নিয়ে গেল। ওদের বন্ধুরা আসবে, জমিয়ে আড্ডা হবে নাকি সবাই মিলে। আনন্দর যদিও একেবারেই হট্টগোলে সামিল হবার ইচ্ছা ছিল না, কিন্তু ভদ্রতাবশত যেতেই হলো। মধুরার সঙ্গে সেই থেকে দেখা হচ্ছে না। কি করছে মেয়েটা? আড্ডার মাঝে চুপ করে বসেছিল আনন্দ। একবার বাথরুমে যাওয়ার নাম করে বেরিয়ে এলো। মধুরাকে কোথাও দেখা যাচ্ছে না। গেল কোথায়?
এদিক ওদিক চোখ বোলাচ্ছিল মধুরাকে খুঁজতে, তখনই শালিকা গোছের একজন এগিয়ে এলো। ফিক করে হেসে ফেলে বলল, দিদিভাইকে খোঁজা হচ্ছে বুঝি? সে খেয়ে দিয়ে ছাদে গেল এইমাত্র। কৃষ্ণচূড়ায় ফুল এসেছে, সেটাই দেখতে গেল। মেয়েটার কথা বলার ভঙ্গিতে আনন্দ হেসে ফেলল, চোখ মোটকে বলল, কে বলল দিদিভাইকে খুঁজছি? তোমাকেও তো খুঁজতে পারি। তাই বুঝি? তা খুঁজছেন যে, বলুন তো আমি কে? মেয়েটা হাসছে, ঝকঝকে হাসি, গজদন্ত উকি মারছে ঠোঁটের ফাঁকে। আনন্দ আবিষ্কার করলো মেয়েটা ভারী মিষ্টি দেখতে। আনন্দকে চুপ দেখে মেয়েটা ভ্রু তুলে বলল, কি হলো, বলতে পারলেন না তো আমি কে? কে আবার? আমার শালিকা। আনন্দ স্মার্ট ভঙ্গিতে বলল। মেয়েটা হাসতে হাসতে গড়িয়েই পড়ে আর কি, কোনো মতে হাসি থামিয়ে বলল, বেশ চালাক কিন্তু আপনি, চলুন আমার সাথে, দিদিভাইয়ের কাছে নিয়ে যাচ্ছি। যাচ্ছি, কিন্তু আপনি আপনি করা বন্ধ করো, নিজেকে কেমন জ্যাঠামশাই মনে হচ্ছে। মেয়েটা হাসতে হাসতে সিঁড়ি ধরে উঠে গেল। পেছন পেছন আনন্দ। মধুরা দাঁড়িয়ে আছে ছাদের রেলিং ধরে, ওর খোলা চুল উড়ছে হাওয়ায়। কৃষ্ণচূড়া ফুলের গুচ্ছ হাওয়ায় দুলতে দুলতে মাঝে মাঝে নুয়ে পড়ে ছুঁয়ে দিচ্ছে মধুরার চুল। স্থির প্রস্তর মূর্তির মতো দাঁড়িয়ে আছে মধুরা, একটুও নড়ছে না। মেয়েটা চুপিসারে গিয়ে ওর চোখ টিপে ধরল, চমকে পেছন ফিরল মধুরা। রিমলি? আমি একা নই, দেখ কাকে নিয়ে এসেছি। চোখ মোটকে হাসল রিমলি। আনন্দর দিকে এক পলক তাকালো মধুরা। রিমলির পাল্লায় পড়েছ? বকে বকে নিশ্চয়ই মাথা ধরিয়েছে তোমার। হ্যাঁ, আমি তো শুধু বকি, ভাগ্যিস তোর মতো গম্ভীর নই। রিমলি ঠোঁট ওল্টালো, তারপরে আনন্দর দিকে তাকিয়ে হেসে ফেলে বলল, আমি যাই এবার, যাকে খুঁজছিলেন তাকে তো পেয়েই গেলেন। আবার আপনি? কৃত্রিম হতাশা আনলো আনন্দ গলায়। যে আমাকে চিনতে পারে না তাকে আপনিই বলি আমি। হাসতে হাসতে ছুটল রিমলি, সেদিকে তাকিয়ে হাসল মধুরা। আমার পিসতুতো বোন এবার ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছে, খুব কথা বলে। তাই তো দেখছি তুমি এখানে কখন এলে, সেই থেকে খুঁজছি তোমায়। জবাব দিল না মধুরা, মাথাটা ঝুঁকিয়ে দিল নিচের দিকে। আনন্দ ডাকল, মধুরা। মধুরা তাকিয়েছে ফিরে, দু চোখে টলটল করছে অশ্রুবিন্দু। আনন্দ এগিয়ে গিয়ে এক হ্যাচকা টানে মধুরাকে টেনে নিয়ে এলো নিজের দিকে, যেন ওকে মিশিয়ে দিতে চাইল নিজের বুকে। কি হয়েছে মধুরা, আমায় বলবে না? মধুরা আনন্দর বুকে মুখ গুজে দিয়েছে, ফিসফিস করে বলেছে, আমি বুঝিনি আনন্দ তোমাকে এত কষ্ট পেতে হবে। কথাটার একটা অক্ষরও বুঝল না আনন্দ, তবে আর কিছু জানতেও চাইল না। মেয়েটাকে সময় দেওয়া দরকার। ওর বুকের ভেতরে তিরতির করে কাঁপছে নরম শরীরটা। দেওয়ালে টাঙানো ছবিটার দিকে তাকিয়েছিল আনন্দ। 47-48-এর মানুষটা ঝকঝকে চোখে তাকিয়ে আছেন, গলায় টাটকা মালা ঝুলছে। আনন্দকে তাকিয়ে থাকতে দেখে সৌম্য বলেছে, আমার বাবা। আনন্দ বুঝেছিল এমনিতেই, এবারে বলল, অকালে চলে গেছিলেন তাই না? আমার জেঠু, তিনি চলে গেছিলেন 35-এ। ভেতরে ভেতরে হার্টে ঘুম ধরেছিল, টের পায়নি কেউ। ঘুমের মধ্যেই চলে গেলেন একদিন। সৌম্য গম্ভীর হয়ে গেল, হয়তো প্রসঙ্গ পাল্টাতেই বলল, বসার ঘরে চলো, ওখানে বসেই চা খাই। বেরিয়ে এলো আনন্দ। বুঝতে পারল বাবার সম্পর্কে এখনো বড্ড স্পর্শকাতর ছেলেটা। তার কথা উঠতেই তাই গুটিয়ে নিয়েছে নিজেকে। রাতে কথা ছলে মধুরার সামনে প্রসঙ্গটা তুলল, সৌম্যর বাবাকে মিস করে এখনো। উনি যখন চলে গেলেন ও বোধহয় একেবারে অল্প বয়সের ছিল। সংক্ষিপ্ত জবাব দিল মধুরা। আনন্দ একটু অবাক হলেও নিজেকে সামলে নিয়ে বলল, তুমি নাকি জেঠুর খুব ন্যাওটা ছিলে, তোমার জেঠিমার মুখে শুনলাম। প্লিজ এই প্রসঙ্গ বন্ধ করো। মধুরার গলা কাঁপছে। আনন্দ একটু সরে এসে মধুরার পিঠে হাত রাখল। এভাবে কেন রিয়াক্ট করছো? বুঝতে পারছি তুমিও খুব মিস করো তাকে। আনন্দ, থামবে তুমি? চেঁচিয়ে উঠেছে মধুরা। এমন করছো কেন? আনন্দ ভয় পেয়ে গেছে। তুমি থামো, থামো, থামো। পাপ্পা মারা যায়নি, সুইসাইড করেছিল, সুইসাইড। মধুরার মুখ লাল, ঠোঁটের ওপরে কপালে বিন্দু বিন্দু ঘাম। আনন্দ বিস্ফারিত চোখে তাকিয়ে আছে ওর দিকে। দিদি ভাইয়ের সামনে আমার বড় ছেলেকে নিয়ে আর কথা বলো না। বৃদ্ধার মুখ থমথম করছে, সেদিকে তাকিয়ে থমকালো আনন্দ। তারপর নম্র অথচ স্পষ্ট সুরে বলল, মধুরা কি আপনাকে কিছু বলেছে? বৃদ্ধা চুপ করে রইলেন। আনন্দ আর কথা বাড়ালো না। ধরে নিল মধুরা নিশ্চয়ই কিছু বলেছে। কাল রাতে যেমন উন্মাদের মতো করছিল, ভয়ই পেয়ে গেছিল। এই প্রসঙ্গে আর কথা বাড়ায়নি। কোনো মতে মধুরাকে শান্ত করেছিল। অনুমান করে নিয়েছিল জেঠুর আত্মহত্যা আজও মেনে নিতে পারেনি মধুরা।
তাইতেই এমন অস্বাভাবিক আচরণ করছে। শুনলাম তিনি আত্মহত্যা করেছিলেন, সেটাই হয়তো মেনে নিতে পারেনি আপনার নাতনি। শুনেছি খুব টান ছিল জেঠুর প্রতি। বৃদ্ধা কিছুক্ষণ চুপ করে রইলেন, তারপর ধীরে ধীরে মাথা নাড়ালেন ওপর নিচে। এ নিয়ে আর কথা বলো না দাদু ভাই, তোমার বাড়িতেও না, সবার কৌতূহল হবে, হওয়াটাই স্বাভাবিক। মধুরাকে নানান প্রশ্ন করবে, সেটা ভালো হবে না আমার নাতনির জন্য। আপনি না বললেও আমি এই প্রসঙ্গে আর কথা বলতাম না। নিশ্চিন্ত থাকুন, আমার বাড়ির লোকেরা কিছু জানবে না। বৃদ্ধার চেহারায় একটা আলগা আশঙ্কার ছাপ। তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়েছিল আনন্দ। কিছু কি লুকোতে চাইছেন ইনি? জানতে ইচ্ছে করছিল ভদ্রলোক আত্মহত্যা করতে গেলেন কেন, কিন্তু স্বাভাবিক সৌজন্য বোধে চুপ করে রইল। একটু পরে রওনা হবে ওরা। সকালের খাবার শেষ হতে ঠাম্মি ডেকে পাঠালেন নিজের ঘরে। একলা আনন্দর সাথে কথা বলতে চেয়েছিলেন। কথা শেষ হলে ঠাম্মিকে প্রণাম করে বেরিয়ে আসছিল আনন্দ। তখনই বৃদ্ধা এক অদ্ভুত কথা বললেন। আমার দিদিভাইকে ভালো রেখো নাত জামাই, এই বাড়ির অভিশাপ যেন ওকে বয়ে বেড়াতে না হয়। অভিশাপ? চমকে ফিরে তাকিয়েছে আনন্দ। আমার বড় ছেলের কথাই বলছিলাম। স্পষ্ট বোঝা গেল কিছু বলতে গিয়েও নিজেকে সামলে নিয়েছেন বৃদ্ধা। চুপচাপ বেরিয়ে এলো আনন্দ, কিন্তু ওর মনে কৌতূহলটা জেগে রইল। গতকালই ফিরে এসেছে ছেলে, ছেলের বউ। আগামীকাল হানিমুনে যাচ্ছে, কিন্তু কোনো আনন্দ বা উচ্ছ্বাসের ছাপ নেই দুজনের কারোরই চেহারায়। মনে হচ্ছে হানিমুন নয়, কোনো শোক সংবাদ পেয়েই বুঝি দুজনে বাধ্য হচ্ছে যেতে। ব্যাপারটা বুঝে উঠতে পারছে না সুস্মিতা। সকালের জলখাবার খেতে খেতে ইচ্ছে করেই প্রসঙ্গটা তুললেন। ভালো করে বেরিয়ে আনন্দ করে আয়। ছোটকু তো ফিরে এসেই আবার কাজে জড়িয়ে পড়বে, সময় পাবে না সেভাবে। মধুরা পরোটা ছিঁড়ছিল, প্লেটের ওপর ঝুঁকে পড়ল আরও। নিজেকে আড়াল করতে চায়। তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়েছিল সুস্মিতা। মধুরা সাড়া দেয় না দেখে আবার বললেন, কি রে, মুখে হাসি নেই কেন? মনে হচ্ছে গোয়া গেলেই তোকে ফাঁসি কাটে ঝুলিয়ে দেওয়া হবে। ইচ্ছে করে গলায় হাসির ছোঁয়া আনলেন। মুখ তুলল মধুরা, জোর করে হাসার চেষ্টা করল, তারপর আবার প্লেটের ওপর ঝুঁকে পড়ল। ভেতরে ভেতরে রাগে ফেটে পড়ছিলেন সুস্মিতা। কি অদ্ভুত মেয়েটা, বিয়ের আগে ভালো করে খেয়াল করার সুযোগই হয়নি। আনন্দর কথার ওপরে বিশ্বাস রেখেছিলেন। এরকম দেখলে বিয়েতে মত দিতে না নিশ্চয়ই। ইচ্ছে হচ্ছিল আচ্ছা করে মেয়েটাকে কথা শুনিয়ে দেন, কিন্তু তা কি করে সম্ভব? শেষ পর্যন্ত সুনন্দা তার কাজ সহজ করে দিল। কিরে মধুরা, তুই কোনো ব্যাপারে ভয় পাচ্ছিস নাকি? না না দিদিভাই। চমকে মুখ তুলেছে মধুরা। তাহলে এরকম মুখ ঝুলিয়ে আছিস কেন? কাল বেড়াতে যাচ্ছিস, আনন্দ হচ্ছে না? হাসল সুনন্দা। হচ্ছে তো, আবার টেনে টেনে হাসল মধুরা। সুস্মিতা রেগে গিয়ে উঠে গেলেন টেবিল থেকে। বেশিক্ষণ এখানে থাকলে কি থেকে কি বলে ফেলবেন, ব্যাপারটা ভালো হবে না। শাশুড়ি উঠে যেতেই সুনন্দা নিজের প্লেট নিয়ে উঠে এলো মধুরার পাশে। ফিসফিস করে বলল, মায়ের সামনে বলতে পারিনি, এবারে বলতো, তুই কি আনন্দকে ভয় পাচ্ছিস? কেন? কেঁপে উঠেছে মধুরা। না ওই বলছি আর কি, হানিমুনে যাচ্ছিস কিন্তু মুখটা হাড়ির মতো করে রেখেছিস, সব ঠিক আছে তো? কি সব বলছো? কোনো মতে কথা কটা বলেই তাড়াহুড়ো করে উঠে গেল মধুরা, যেন পালালো সামনে থেকে। অবাক হয়ে তাকিয়েছিল সুনন্দা। ছুটে সিঁড়ি ধরে উঠে গেল মধুরা। আনন্দ বাবার সাথে হলঘরে বসে টিভি দেখছিল। অবাক হয়ে তাকালো একবার। এতদিনে একটা ব্যাপার পরিষ্কার ওর কাছে। মধুরার গভীর কোনো সমস্যা রয়েছে, কোনো এক রহস্য জট পাকিয়ে রয়েছে ওর মনে। একটু একটু করে সেই রহস্যের জট ছাড়াতে হবে, তাড়াহুড়ো করলে চলবে না। নিজের ঘরে ঢুকে বিছানায় আছড়ে পড়েছে মধুরা। হু হু করে বেরিয়ে আসছে চোখের জল। অব্যক্ত যন্ত্রণায় দুমড়ে মুচড়ে যাচ্ছে ভেতরটা। এই যন্ত্রণা থেকে কি মুক্তি নেই? কাউকে বলে হালকা হতেও কি পারবে না? আনন্দ ঢুকেছে ঘরে। মধুরা উপুর হয়ে শুয়ে আছে বিছানায়, কাঁদছে। কান্নার দমকে ওর পিঠের ওঠানামা দেখেই বোঝা যাচ্ছে। ওর মাথায় হাত রেখেছে আনন্দ। সঙ্গে সঙ্গে পাশ ফিরে আনন্দর বুকে মুখ গুজে দিয়েছে মধুরা। ওর একটা আশ্রয়ের দরকার এখন। একজোড়া শক্ত হাতের ঘেরাটোপে নিজেকে সঁপে দিয়ে মুক্তি পেতে চায়, হালকা হতে চায়। বড্ড যন্ত্রণা যে বুকের ভেতর। বাবার হাসি খুশি স্নেহময় মুখটা চোখ বন্ধ করলে ভেসে ওঠে সামনে। সৌম্যর বরাবরের হাসি খুশি বাবাটা ভেতরে কিসের দুঃখ চেপে রেখেছিল কেউ জানে না। সেই অভিশপ্ত দিনটার কথা হয়তো কখনো ভুলতে পারবে না সৌম্য। সে তখন কত বড়, সবে 18 পেরিয়েছিল, ভাইয়ের 15। দুই ভাইয়ের বিস্ফারিত দৃষ্টির সামনে, বাড়ির সামনে রাস্তায় মুখ থুবড়ে পড়েছিল বাবা। রক্তে ভেসে যাচ্ছিল চারপাশ। তখনও কেউ জানে না এটা দুর্ঘটনা নাকি আত্মহত্যা।
বালিশের নিচে ভাঁজ করা কাগজটা খুঁজে না পেলে যথেষ্ট সংশয়ের অবকাশ থেকে যেত। 2 লাইনে নিজের যন্ত্রণার কথা প্রকাশ করে গেছিল বাবা। প্রতি মুহূর্তে যে যন্ত্রণায় জ্বলছি, মৃত্যুতেই তার মুক্তি। ক্ষমা চাইছি সকলের কাছে, যদিও জানি না আমি ক্ষমার যোগ্য কিনা। কিসের যন্ত্রণা, কোন দুঃখের হাত থেকে মুক্তি চাইছিল বাবা, কেউ জানে না। চিরকাল বাবার পাশে ছায়ার মতো লেপ্টে থাকা মাও ছুতে পারল না সেই দুঃখ। ঠাম্মি, কাকুমণি, কাকিমা বা পিসিমণি কেউ না, কেউ ধরতে পারল না। তারা 3 জন তো তখন নেহাতি বাচ্চা, মধুরা, সৌনক আর সে। সুতরাং তাদের বুদ্ধির বাইরে ছিল সবটাই। নিজেদের সুখের সংসার চোখের সামনে ছত্রাখান হয়ে যেতে দেখেছিল সৌম্য। পুলিশের আনাগোনা, জেরার পর জেরা, পাড়ার লোকের সন্দিগ্ধ দৃষ্টি, নানান রকম প্রশ্ন। প্রতি মুহূর্তে মনে হতো বাবা চলে গিয়ে তাদের সবাইকে এক অন্ধকার কুয়োয় নামিয়ে দিয়ে গেছে, যেখান থেকে বেরোনোর আর পথ নেই। বাবার অবিবেচক কাজটার জন্য প্রচণ্ড আক্রোশ তখন বুকের ভেতর। আবার বাবার কষ্ট বুঝতে না পারার যন্ত্রণা। দুয়ে মিলে সৌম্যর নিজের বাঁচার ইচ্ছেটাই হারিয়ে যাচ্ছিল দিন দিন। একই মানুষের প্রতি তীব্র ভালোবাসা আর তীব্র আক্রোশ একই সঙ্গে বাস করছিল হৃদয়ে। ধীরে ধীরে সময়ের সাথে উপশম হচ্ছিল যন্ত্রণার। পুলিশও হাল ছেড়ে দিয়ে ক্লোজ করে দিল কেস। পাড়া লোকেরা ভুলে যাচ্ছিল ধীরে ধীরে। সবাই ধরে নিল গভীর ডিপ্রেশনের শিকার হয়েই বাবা এই পথ বেছে নিয়েছে। একজন মৃত মানুষকে নিয়ে কতদিনই বা কৌতূহল থাকে বাইরের লোকের। বাড়ির লোকেরাই আস্তে আস্তে মানুষটিকে ছাড়া পথ চলতে অভ্যস্ত হয়ে পড়ে। বাবাও তাই এই বাড়ির ক্লোজ চ্যাপ্টার হয়েই রয়ে গেল একসময়। শুধু কষ্টটা রয়ে গেল ভেতরে। বাইরে থেকে দেখে হয়তো বোঝা যায় না বুকের ঠান্ডা ঘরে জমিয়ে রাখা যন্ত্রণাগুলো। আনন্দ সেদিন বাবার কথা তুলতে সেই যন্ত্রণায় ঘা পড়েছিল নতুন করে। আনন্দ কিছুই জানে না, কেউ জানতে চায়ও নি। 12 বছরের পুরনো ক্ষত নতুন করে খুঁচিয়ে বিষিয়ে তোলার ইচ্ছে কারোরই ছিল না। সমু, এসে শুয়ে পড়লি যে? মা চা নিয়ে এসেছে। ভালো লাগছে না মা। উঠে বসেছে সৌম্য। সে কি রে, কি হয়েছে? কিছু না, মাথাটা একটু ধরেছে। চায়ে চুমুক দিল সৌম্য। ভাই ফিরেছে মা? না, এখনো ফেরেনি, আজ হয়তো একটু দেরি হবে, অফিসে বেরোনোর আগে বলে গেল। মা বেরিয়ে গেছে। চাটা খেয়ে ফোনটা নিয়ে বসল সৌম্য প্রতিদিনের অভ্যেসে। ফেসবুক খুলে আনমনে স্ক্রল করতে করতে আটকে গেল এক জায়গায়। আনন্দ ছবি দিয়েছে একটা মধুরার সাথে। দুজনে হাত ধরে দাঁড়িয়ে আছে। পেছনে নীল সমুদ্র আছড়ে পড়ছে সোনালি বালিতে। দূরে উকি মারছে পাম গাছের সারি। একসাথে কি সুন্দর লাগছে দুজনকে। মুগ্ধ হয়ে ছবিটা দেখছিল সৌম্য। সত্যি দুটোকে ভারী সুন্দর মানিয়েছে। নর্থ গোয়ায় আঞ্জনা বিচের কাছাকাছি এই রিসর্টটায় আজ তাদের 2য় দিন। গতকাল দুপুরে এসে পৌঁছেছে এখানে। গতকাল বিচেই কাটিয়েছে সময়। আজ সকাল থেকে সারাদিন ঘুরে বেরিয়েছে। শপিংও করেছে প্রচুর। আর তো কালকের দিনটাই, পরশুই ফিরে যাওয়ার ফ্লাইট। রিসর্টে ফিরে ডিনারের অর্ডার করে দিয়েছিল আনন্দ। সারাদিনের ঘোরাঘুরিতে ক্লান্ত হয়ে আছে, তাই ডাইনিং রুমে যেতে ইচ্ছে হচ্ছে না। রুমেই দিয়ে গেছে খাবার। খাওয়ার শেষে বাথরুমে ঢুকেছে মধুরা। আনন্দ ব্যালকনিতে গিয়ে দাঁড়ালো। নিচে সুইমিং পুলে এই রাতে উৎসাহী কিছু মানুষের ভিড়। তাদের মধ্যে বিদেশিও রয়েছে কয়েকজন, বেশিরভাগই কাপল। তাদের উচ্ছল দাপাদাপিতে তোলপাড় হচ্ছে জল। চারদিকে ছিটকে পড়ছে পুলের নীল জল। একটা মেয়ে বুঝি কিছুতেই নামতে চাইছিল না জলে। ছেলেটা হাত বাড়িয়ে এক হ্যাঁচকা টানে মেয়েটিকে নামিয়ে নিয়েছে জলে। রেগে গিয়ে মেয়েটা জল ছিটাচ্ছে 2 হাতে। হাসছে ছেলেটা। সেই হাসিতে মিশে আছে ভালোবাসার প্রশ্রয়। মুগ্ধ হয়ে দেখছিল আনন্দ। কখন মধুরা এসে পাশে দাঁড়িয়েছে, দেখছে দৃশ্যটা, বুঝতেও পারেনি। মধুরা চেপে ধরেছে আনন্দর হাত। ওর মাথা ঠেকে আছে আনন্দর কাঁধে। ঘুরে দাঁড়িয়ে মধুরাকে জড়িয়ে ধরল আনন্দ। নির্দ্বিধায় আনন্দর বুকে মাথা রাখল মধুরা। ওর আজ ভেসে যেতে ইচ্ছে করছে, শরীর জুড়ে তারই নেশা। মধুরাকে জড়িয়ে ধরে ভেতরে নিয়ে এসেছে আনন্দ। এতদিনে তৃষ্ণায় ওর ঠোঁট পাগলের মতো ছুঁয়ে যাচ্ছে মধুরার কপাল, চিবুক, গাল। আবেশে মধুরার চোখ বন্ধ। মধুরাকে কোলে নিয়ে বিছানায় শুয়ে দিল আনন্দ। তারপর ঘরের আলো নিভিয়ে দিয়ে গভীর আশ্লেষে ঠোঁট ছোঁয়ালো ঠোঁটে। তখনই চোখ মেলে তাকিয়েছে মধুরা। বিস্ফারিত চোখ জোড়ায় তীব্র আতঙ্ক। এক ধাক্কায় আনন্দকে ঠেলে সরিয়ে দিয়ে চেঁচিয়ে উঠেছে মধুরা, তোমাকে দেখতে জন্তুর মতো লাগছে, কি ভয়ানক! দেখো দেখো, আয়নায় দেখো। 2 হাতে মুখ ঢেকে ফেলেছে মধুরা। আনন্দ দাঁড়িয়ে আছে পাথরের মতো। যন্ত্রণায় নীল ওর মুখ। ছেলেকে আজকাল চিনতে পারেন না সুস্মিতা। মুখের ওপর যেন কয়েক পোঁচ কালি লেপে দিয়েছে কেউ। সারাক্ষণ অন্যমনস্ক, কেমন ছাড়া ছাড়া।
থেকেও নেই এমন ভাব, কিছু যে একটা হয়েছে তাতে কোনো সন্দেহ নেই। ছুটকো যে খুব হুল্লোড়বাজ তা নয়, কিন্তু এমন গম্ভীরও তো থাকে না। সদ্য সদ্য বিয়ে হয়েছে মনের মানুষটির সাথে, এরকম সময় এমন গাম্ভীর্য মোটেই মানায় না। শুধু গম্ভীর হতো তাও কথা ছিল, কিন্তু ছুটকুকে দেখলেই মনে হয় কিছু একটা লুকোতে চাইছে প্রাণপণ, আর সেজন্যই গাম্ভীর্যকে ঢাল হিসেবে ব্যবহার করছে। হানিমুন থেকে ফিরেছে দিন 7 হয়ে গেল। এই 7 দিনে ছুটকু কয়টা কথা বলেছে হিসেব করে বলে দিতে পারবেন। মধুরার কথা তো বলেই লাভ নেই, ও এমনিতেই কম কথা বলে, এখন আরও খারাপ অবস্থা। সারাক্ষণ গুম হয়ে থাকে, বেশিরভাগ সময় নিজের ঘরেই কাটায়। খাওয়ার জন্য শুধু নিচে নামে 3 বেলা, তাও অনেক ডেকে ডেকে আনতে হয়। খায় তো না, হাত দিয়ে নাড়াচাড়া করে 2-3 গ্রাস মুখে তোলে কি তোলে না, তারপরেই উঠে পড়ে খাবার ফেলে রেখে। হয়েছেটা কি ওদের? অজানা আশঙ্কায় বুক দুরুদুরু করে সুস্মিতার। খুব সকালে ঘুম ভেঙে গেছে, এমনিতেও সারা রাত ঘুম হয়নি প্রায়। অশান্তিতে এপাশ ওপাশ করছেন কেবল, এর মধ্যে ছেঁড়া ছেঁড়া যা ঘুম হয়েছে। উঠে পড়লেন সুস্মিতা, আর শুয়ে থেকে লাভ নেই, ঘুম আর আসবে না। 6:30 বেজে গেছে, আর ঘন্টা দেড়েকের মধ্যেই পরপর এসে পড়বে সবিতা আর ময়নার মা। তখন এমনিতেও উঠে পড়তেই হবে। বাথরুমের দিকে পা বাড়াতে শুনতে পেলেন অনুতোষের ঘুম জড়ানো গলা। এত তাড়াতাড়ি উঠে পড়লে যে? ঘুম ভেঙে গেল? সারা রাত ঘুমোনি নাকি? স্ত্রীর চোখের দিকে তাকিয়ে আছেন অনুতোষ, রক্তিম চোখের কোলে রাত জাগার ক্লান্তির ছাপ স্পষ্ট। উত্তর না দিয়ে চলে যাচ্ছিলেন সুস্মিতা। অনুতোষ উঠে বসেছেন, তার কণ্ঠে স্পষ্ট উদ্বেগ। কি হয়েছে সুস্মিতা? কিছু বলতে গিয়েও থমকালো সুস্মিতা। ওকে বলে কি লাভ? মিছে মিছি টেনশন করবে। এমনিতেই সারা বছর প্রেশার 180/90 এর আশেপাশে থাকে। সব শুনলে অতিরিক্ত উদ্বেগে প্রেশার বেড়ে যাওয়ার সম্ভাবনা আছে। স্বামীর সঙ্গে নিজের উদ্বেগ ভাগ করে নেবার লোভ সামলে সুস্মিতা বললেন, কিছু না, মনে হয় অম্বল হয়ে গেছিল, তাই অস্বস্তিতে ঘুমোতে পারিনি। স্বামীকে আর কিছু বলার সুযোগ না দিয়ে বাথরুমে ঢুকে গেলেন সুস্মিতা। কিছুক্ষণ বসে থেকে অনুতোষ শুয়ে পড়লেন আবার। এত ভোরে এই বাড়ির দিন শুরু হয় না, এখনও আরও ঘন্টা দেড়ে ঘুমোনো যাবে। ঠিক 8টার সময় ময়নার মা এসে হাজির। প্রতিদিন এই সময়ই আসে, 8:30টায় আসে সবিতা। বাথরুম থেকে বেরিয়ে সুস্মিতা ছাদে পায়চারি করছিলেন। অশান্ত মন তাকে স্থির থাকতে দিচ্ছে না কিছুতেই। নিচে বেল বাজতে এসে দরজা খুলে দিয়েছেন। ময়নার মা রান্নাঘরে ঢুকে গেছে। এঁটো বাসন ধুয়ে রেখে রান্নাঘর পরিষ্কার করে তারপর সারা বাড়ি ঝাড় দেবে। বহুদিন থেকেই ও এখানে কাজ করছে। সারাদিনের সব কাজ সামলে 4টে নাগাদ বাড়ি চলে যাবে। সবিতা আসবে 8:30টায়। 2 বছর ধরে রান্নার কাজে ঢুকেছে। সারাদিন থেকে একবারে রাতে রান্না সেরে দিয়ে তবে বাড়ি ফেরে। হলঘরে সোফায় বসে সবিতার জন্য অপেক্ষা করতে লাগলেন সুস্মিতা। একটু পরেই বেল বেজে উঠেছে। দরজা খুলে দিতে উঠতেই দেখতে পেলেন ডান দিকের সিঁড়ি ধরে নেমে আসছে ছুটকু। সবিতাকে দরজা খুলে দিয়ে 2 কাপ চা করার নির্দেশ দিলেন সুস্মিতা। মাথাটা ধরে আছে, এক্ষুনি 1 কাপ গরম চায়ের দরকার। আনন্দ সোফায় বসে পড়েছে হেলান দিয়ে, ওর চোখ বন্ধ। সুস্মিতা বসেছেন ছেলের পাশে। তোর জন্য চা করতে বললাম, এখন খাবি তো? চোখ না খুলে জবাব দিয়েছে আনন্দ। সুস্মিতা তীক্ষ্ণ চোখে ছেলেকে পর্যবেক্ষণ করছিলেন। কদিনেই কেমন শুকিয়ে গেছে ছেলে। চোখের কোলে গাঢ় কালি, নিশ্চয়ই রাতেও ঘুমোয় না। বিয়ের পর মানুষ উৎফুল্ল থাকে, আর তার ছেলের সব খুশি উবে যাচ্ছে বিয়ের পর থেকেই। দিন দিন শুকিয়ে যাচ্ছে, কেমন অন্যমনস্ক আর গম্ভীর হয়ে যাচ্ছে। ওর শান্তি হরণ করে নিয়েছে এই বিয়ে। আর থাকতে পারলেন না সুস্মিতা, বলে ফেললেন, কি বিয়ে করেছিস ছুটকু? কেন মা? আনন্দ সোজা হয়ে বসেছে। দিন দিন কেমন হয়ে যাচ্ছিস তুই বুঝতে পারছিস না? সব ঠিক আছে, এত ভেবো না। আনন্দ আবার চোখ বন্ধ করেছে। আমি মা, তুই আমার থেকে লুকোতে পারবি? যা হওয়ার তো হয়ে গেছে, এখন এসব নিয়ে কথা বলে কি লাভ? তুই বল কি হয়েছে? চুপ করো মা। আনন্দর গলা চড়ছে। কি হয়েছে তোর ছুটকু? সুস্মিতা আহত গলায় বলেছেন। তখন থেকে বলছি চুপ করো চুপ করো। আনন্দ প্রায় চেঁচাচ্ছে। কি এমন হয়েছে যেটা তুই বলতে পারছিস না? আনন্দ এক লাফে উঠে দাঁড়িয়েছে। ওর রাত জাগা 2 চোখ জ্বলছে ধকধক। কি জানতে চাও তুমি? কি হয়েছে আমার? কি মনে হচ্ছে তোমার? বলো। এখন চুপ করে আছো কেন? বলো, কি হয়েছে আমার? আনন্দ উন্মাদের মতো চেঁচাচ্ছে। সবাই ছুটে এসেছে এ ঘরে। সুস্মিতা সভয়ে তাকিয়ে আছেন ছেলের দিকে। আনন্দ সিঁড়ি ধরে উঠে যাচ্ছে। তখনই সুস্মিতা দেখতে পেলেন সিঁড়ির ওপরে ধাপে পাথরের মতো দাঁড়িয়ে আছে মধুরা। আনন্দ ওকে পাশ কাটিয়ে উঠে গেল দোতলায়। মেয়েটা তখনও দাঁড়িয়ে রয়েছে, 2 চোখে শূন্য দৃষ্টি। মধুরাকে দেখে তেলে বেগুনে জ্বলে উঠেছেন সুস্মিতা। এই মেয়েটাই নষ্টের গোড়া। এই মেয়েকে ঘরে আনার পর থেকেই তার ছেলের সব শান্তি নষ্ট হয়ে গেছে।
তিনি সিঁড়ি ধরে ওপরে উঠে মধুরার হাত চেপে ধরে চাপা গলায় হিসহিস করে বললেন, আমার ঘরে চল, তোর সাথে কথা আছে। ন্যাকামি দেখিয়ে চুপ করে থাকবি তো আমার চেয়ে খারাপ কেউ হবে না। মধুরা ভয়ার্ত দৃষ্টিতে শাশুড়ির দিকে তাকালো। মাথায় আগুন না জ্বললে সুস্মিতা খেয়াল করতেন কি করুণ সে দৃষ্টি। সকলের বিস্ফারিত দৃষ্টির সামনে মধুরাকে টেনে টেনে নিজের ঘরে নিয়ে চললেন সুস্মিতা। আদিত্য জানে মা রেগে গেলে চণ্ডাল কি থেকে কি করবে, ব্যাপারটা কি হয়েছে সেটাও তো বুঝতে পারছে না। পাশে মূর্তির মতো দাঁড়িয়ে থাকা বউয়ের পিঠে আঙুল দিয়ে খোঁচা দিল একটা। কি? ঘুরে তাকিয়েছে সুনন্দা। তুমি যাও, একটু ব্যাপারটা সামলাও। কি হলো বলো তো? সুনন্দা চিন্তিত গলায় বলেছে। ও কিছু একটা আন্দাজ করতে পারছে কিন্তু নিশ্চিত হতে পারছে না। কি হলো কি করে বলবো? প্লিজ যাও সুনন্দা, দেরি করো না। আদিত্য বিরক্ত গলায় বলেছে। সুনন্দা ছুটছে শাশুড়ির ঘরের দিকে। মধুরা ভয় আর লজ্জায় দিশাহারা, কোথায় মুখ লুকোবে বুঝতে পারছে না। ভয়ার্ত বেড়াল ছানার মতো বিছানার এক কোণে জড়সড় হয়ে বসে অসহায় করুণ দুটো চোখে তাকিয়ে আছে শাশুড়ির দিকে। কি হলো, তুই বলবি না? সুস্মিতা গনগনে গলায় বলেছেন। মধুরা চুপ। কি বলবে? যে যন্ত্রণায় প্রতিদিন জ্বলে পুড়ে মরছে, কাউকে কি দেখানো যায় সেটা? যে কলঙ্ক নিজের মধ্যে লুকিয়ে রেখে গুমড়ে মরেছে এতকাল, সেই কালি যে ভেতরে ভেতরে এমন ভয়ালো বিভৎস হয়ে ঢেকে ফেলতে চাইবে মধুরার সর্বস্ব। ঘুণাক্ষরে যদি টের পেত, নিজের অভিশপ্ত জীবনের সাথে আনন্দকে জড়াতই না, কিছুতেই না। চুপ করে থাকিস না, আমি কিন্তু সহ্য করতে পারছি না তোর ন্যাকামি। মা থামো, তাকাও ওর দিকেও, দেখো ও কাঁপছে। সুনন্দা চাপা গলায় বলেছে। সুস্মিতা দেখলেন ফাঁদে পড়া পাখির মতো ডানা ঝাপটাচ্ছে মধুরা। ওর মুখ সাদা, ঠোঁট কাঁপছে তীর তীর। নিজেকে সামলালেন অনেক কষ্টে। তারপর এগিয়ে গিয়ে মধুরাকে বুকে টেনে নিয়ে নরম গলায় বললেন, ভয় পাস না মা, কি হয়েছে আমায় বল, নইলে বুঝবো কি করে। এই সামান্য সান্ত্বনা বাক্যে ভেঙে পড়ল মধুরা। হাউ হাউ করে কেঁদে উঠল। আমি ওকে কষ্ট দিতে চাইনি, আমি বুঝিনি, আগে বুঝিনি। কি বুঝিসনি? সুস্মিতার গলা আবার তীক্ষ্ণ। মধুরা আবার চুপ। সুনন্দা বলে উঠল, তুমি যাও মা, আমি মধুরার সাথে কথা বলছি। আজকের পর্ব এই পর্যন্তই থাক। এর অন্তিম পর্ব কাল দুপুর 2:30-তে আমি আপলোড করে দেব। গল্পটি আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।